আন্তর্জাতিক সপ্তাহ ১ থেকে ৪ সেপ্টেম্বর ২০২৪। বন্যা ও ভূমিধস নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে উত্তর কোরিয়ায় ৩০ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর। সপ্তাহ কয়েক ধরেই বানে ভাসে উত্তর কোরিয়া। বন্যার কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত। বন্যা ও ভূমিধস নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দেশটির ৩০ জন কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন দেশটির নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, এসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগও ছিল। গত মাসের শেষের দিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির স্থানীয় টিভির খবর অনুযায়ী সাম্প্রতিক বন্যার কারণে প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদেরকে কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার এই দুর্যোগে প্রায় ১,০০০ মানুষ মারা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শাস্তি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ২০১৯ সাল থেকে চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি কাং বন হুন একজন। তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এর আগে জুলাই মাসে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে উত্তর কোরিয়ায় বন্যা ও ভূমিধস হয়। এতে ৪,০০০-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ১৫,০০০ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। কিম জং উন নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, বন্যায় সম্পূর্ণরূপে প্লাবিত এলাকাগুলো সারাতে কয়েক মাস সময় লাগবে। এ সময় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের পুনর্বাসনের ব্যবস্থা করার কথাও জানান কিম জং উন। এদিকে বন্যা ভূমিধসে এত বেশি মানুষ মারা যাওয়ার খবর অস্বীকার করেছেন কিম জং উন। তিনি একে মিথ্যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। উত্তর কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে দক্ষিণ কোরিয়া এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এক প্রতিবেদনে কোরিয়া টাইমস জানিয়েছে, কোভিড-১৯ মহামারীর পর থেকে উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড নাটকীয়ভাবে বেড়েছে। মহামারীর আগে দেশটিতে সাধারণত প্রতি বছর প্রায় ১০ জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘটনা ঘটত। এখন এ সংখ্যা ১০০-তে দাঁড়িয়েছে বলে জানানো হয়। ইউক্রেনের ভূখণ্ডে সেনা প্রশিক্ষণে অনাগ্রহী ইইউ। রাশিয়ার আক্রমণ মোকাবেলায় ইউক্রেনের আরও সেনাকে প্রশিক্ষণ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে ইউক্রেনের ভূখণ্ডে এই প্রশিক্ষণ দেওয়া হবে কিনা তা নিয়ে এখনও একমত হতে পারেনি ইইউ নেতারা। ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল গত শুক্রবার এই কথা জানান। ৬০,০০০ ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এরই মধ্যেই স্থির করে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে তুমুল লড়াই চলতে থাকায় দেশটির জন্য আরও বেশি কিছু করতে চায় তারা। বেলজিয়ামের ব্রাসেলসে জোটের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোসেফ বরেল বলেন, ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ মিশন বৃদ্ধির বিষয়ে আমরা আলোচনা করব। ইউক্রেনে একটি সমন্বিত কেন্দ্র করার কথা ভাবছি আমরা। তবে ইউক্রেনের মাটিতে ইউরোপীয় প্রশিক্ষকদের মাধ্যমে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়া নিয়ে কোনো সমঝোতা হয়নি। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে গিয়ে ন্যাটো জোট থেকে পাওয়া ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কিয়েভের সামরিক বাহিনীর সূত্র সংবাদ মাধ্যম বিবিসিকে জানায়, গত সোমবার এই ঘটনায় পাইলট নিহত হয়েছেন। আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান সরবরাহের পর এটি ইউক্রেনের জন্য এ ধরনের প্রথম ক্ষতির ঘটনা। ইউক্রেনের জেনারেল স্টাফ গত বৃহস্পতিবার ফেসবুকে বলেন, নিজের প্রাণের বিনিময়ে পাইলট ইউক্রেনীয়দের রাশিয়ার ক্ষেপণাস্ত্র থেকে বাঁচিয়েছেন। বিবৃতিতে জেনারেল স্টাফ কোন ধরনের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে তা সুনির্দিষ্ট করে জানাননি। তবে সূত্র বিবিসিকে জানায়, এটি F-16 যুদ্ধবিমান ছিল। তবে মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা মনে করছেন, ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ সম্ভবত রুশ আক্রমণ নয়, বরং কারিগরি ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। ৭ মন্ত্রীর পদত্যাগ, সংকটে ইউক্রেনের সরকার। অন্তত ৭ জন মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তা পদত্যাগ এবং প্রেসিডেন্টের একজন সহযোগী বরখাস্ত হওয়ার পর ইউক্রেন সরকারে বড় ধরনের পালাবদল চলছে। যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা, যিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি পশ্চিমা সমর্থন বজায় রাখার অভিযানে নেতৃত্ব দিয়েছেন, এবং কৌশলগত মন্ত্রী আলেকজান্ডার ক্যামিশেন, যিনি ছিলেন অস্ত্র উৎপাদনের দায়িত্বে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা গত বুধবার পদত্যাগ করেছেন। এর আগের দিন মঙ্গলবার একদিনে দেশটির ৫ মন্ত্রী পদত্যাগ করেন। এই দিন দায়িত্ব থেকে সরে যান ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তাও। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় ২.৫ বছর পর গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে এসে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সরকারে বড় রকম রদবদল আনার নির্দেশ দেন। ইউক্রেনের বাইরে বহির্বিশ্বে প্রেসিডেন্ট জেলেনস্কির পর দেশটির সবচেয়ে পরিচিত মুখ ছিল পররাষ্ট্রমন্ত্রী কুলেবা। আগামী দিনগুলোতে জেলেনস্কি সরকারের আরও মন্ত্রী পদত্যাগ করবেন এবং তাদের স্থানে নতুন মুখ আসবেন বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে শরৎ ও শীত আসার আগে সরকারের পুনর্গঠন কার্যক্রম শুরু বলে আখ্যায়িত করেন জেলেনস্কির একজন জ্যেষ্ঠ সহযোগী। ইউক্রেনীয় পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফানচাক পররাষ্ট্রমন্ত্রী কুলেবার পদত্যাগপত্র ফেসবুকে পোস্ট করেছেন।
উল্লেখ্য, ইউক্রেনে অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা কৌশলগত শিল্প বিষয়ক মন্ত্রী গত মঙ্গলবার পদত্যাগ করেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইউক্রেন সরকারের বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এদিনই পদত্যাগ করেন দেশটির আরও 4 মন্ত্রীও। যারা পদত্যাগ করেছেন তারা হলেন কৌশলগত শিল্পমন্ত্রী অলেক্সান্দর কামিশিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউস্কা, পরিবেশ সুরক্ষামন্ত্রী রুসলান স্ট্রেলেক্স, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টিফানিসায়ানা ও ইরিনা ভেরেস্টুক। এছাড়া পদত্যাগ করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান ভিটালি কোভাল। এর আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের মন্ত্রিপরিষদের কয়েক সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র দেশটিতে সফরকালে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করবেন বলে উল্লেখ করা হচ্ছে। জেলেনস্কি গত মঙ্গলবার বলেছেন, এই শরৎ ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো দরকার, যাতে আমাদের সবার কাঙ্ক্ষিত ফলাফল ইউক্রেন অর্জন করতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগের দাবি, বিমানটি $13 বিলিয়ন দিয়ে অবৈধভাবে ক্রয় এবং যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় পাচার করা হয়েছিল। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ফ্যালকন 900EX বিমানটি ডমিনিকান প্রজাতন্ত্রে জব্দ করা হয় এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিয়ে আসা হয়। তবে বিমানটি কীভাবে এবং কখন ডমিনিকান প্রজাতন্ত্রে নেওয়া হয়েছিল সেটি স্পষ্ট নয়। ট্র্যাকিং ডেটার অনুযায়ী বিমানটি গত সোমবার ডমিনিকার রাজধানী সান্টো ডোমিঙ্গোর কাছে লা ইসাবেলা বিমানবন্দর থেকে রওনা হয়ে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে বিমানটিকে আটক করা হয়েছে। তদন্তে মিলেছে, মাদুরো সংশ্লিষ্ট লোকেরা 2022 সালের শেষের দিকে ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বিমানটি ক্রয় করে। বেআইনিভাবে ক্রয়ের সঙ্গে মাদুরোর সম্পৃক্ততা আড়াল করার জন্য তারা একটি ক্যারিবিয়ান ভিত্তিক শেল কোম্পানির নাম ব্যবহার করেছিল। বিমানটি তারপর 2023 সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান হয়ে ভেনেজুয়েলার অবৈধভাবে রপ্তানি করা হয়। বিমানটির বিক্রয় ও রপ্তানি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। এদিকে ভেনেজুয়েলা এই বিমান জব্দের নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র তাদের বিমান জব্দ করার মাধ্যমে জলদস্যুদের মতো কাজ করেছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বযুদ্ধে একতরফা এবং অবৈধভাবে জবরদস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে নিজেদের ন্যায্যতা দিয়ে থাকে। এক বিবৃতিতে গিল বলেন, ভেনেজুয়েলা সরকার জাতির এই ক্ষতিপূরণে যে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করবে।